সুপ্রিয় দর্শক মণ্ডলী, লিগ্যাল রাইটসের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। বিরতির পূর্বে আমার অতিথি সলিসিটর মাহবুব আপনাদেরকে বেনিফিট বিষয়ে একজন ইমেইল করেছেন, একজন দর্শকের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। এ বিষয়ে আমি যাব আবার ওনার কাছে, বিশেষ করে হাউজিং অ্যালায়েন্স, লোকাল হাউজিং অ্যালায়েন্স, কেয়ার অ্যালায়েন্স এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য। তার আগে আমি একটা আপডেট দিতে চাই। যাদের আপনারা অনেকেই জানেন ইমিগ্রেশন অ্যাডভাইজারি সার্ভিসেস এটা ডিফাঙ্কড হয়েছে, অ্যাবলিশড হয়েছে, অ্যাডমিনিস্ট্রেশনে গিয়েছে অ্যারাউন্ড লাস্ট ইয়ার, এন্ড অফ লাস্ট ইয়ার। সেইখানে যদি আপনাদের কোনো ফাইল থেকে থাকে সেক্ষেত্রে 28 মের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। এরপরে যদি আপনারা চান তাহলে ফাইল পাবেন না, এমনই একটা ঘোষণা আসছে। সুতরাং আপনারা, আমি নাম্বারটা বলে নেই, অনেকের আইএএস সে ফ্রি, বিশেষ করে লিগ্যাল এইড পাওয়া যেত, মামলা পরিচালনা করতো, তারা অ্যাডমিনিস্ট্রেশনে চলে গেছে। তার হচ্ছে 0207 268 2151। যাদের মামলা আইএএস ছিল, মামলা পরিচালনা এখন ফাইল রয়ে গেছে, এখনও আনেন নাই, তারা 28 মের মধ্যে যোগাযোগ করে আনতে পারবেন। একটা ইমেইলে রয়েছে ias@corkgully.com, corkgully.com। এই ছিল সংক্ষেপে একটা আপডেট। অনেকগুলো ইমেইল আসছে, আমি দু একটা ইমেইলের উত্তর দেওয়ার চেষ্টা করছি। একজন লিখেছেন, আই এম রাইটিং টু inquire in what I should do next. My circumstance is that I am about to get married to a student who has come from Bangladesh on a student visa. I'd like to know what we should do in order to change his status, bearing in mind he does not attend the college anymore from couple of weeks ago. Please let me know as soon as possible. উত্তর হচ্ছে, প্রথম হচ্ছে কনগ্রেচুলেশনস, আপনি বিয়ে করতে যাচ্ছেন। দ্বিতীয় হচ্ছে আপনি বিয়ে রেজিস্ট্রি করুন লোকাল রেজিস্ট্রি অফিসে কিংবা যে কোনো রেজিস্ট্রি অফিসে। উনি যদি কলেজে না যেয়ে থাকেন, আপনি লিখেছেন কাপল অফ উইকস, সুতরাং খুব একটা প্রবলেম হবে না, আনলেস কলেজ রিপোর্ট করে থাকে যে আপনি কলেজে যাচ্ছেন না, আপনার হাজব্যান্ড, উড বি হাজব্যান্ড, তাহলে এই প্রবলেম হতে পারে। কারণ সব ভিসাতেই একটা কন্ডিশন রয়েছে যে জেনারেল গ্রাউন্ডস অফ রিফিউজাল, যদি ব্রিচ অফ কন্ডিশন থাকে, আপনি কলেজে না যান, ব্রিচ অফ কন্ডিশন থাকে, ভিসা কার্টেল করা হয়ে থাকে, তাহলে প্রবলেম হবে। সুতরাং ভিসা কার্টেল করার আগেই, বিয়ে করার পরই আপনি যদি মেনটেনেন্স ক্রাইটেরিয়া ফুলফিল করেন, জব থাকে, থাকার জায়গা থাকে, তাহলে ইমিডিয়েটলি বিয়ের দিনে অ্যাপ্লাই করতে পারবেন। এই হচ্ছে, তবে খেয়াল করবেন যে তো যাতে তার ভিসা কার্টেল না হয়ে থাকে কিংবা কলেজ রিপোর্ট না করে থাকে। তারপর একজন লিখেছেন যে আমি ইংলিশ লেখছেন বাংলায়, ভাই আমি যদি ইউনিভার্সিটি বাদ দিই তাহলে আমার এনআই নাম্বারে কোনো সমস্যা হবে? আমি প্রশ্নটা ঠিক বুঝি নাই, ইউনিভার্সিটি বাদ দিলে এনআই নাম্বারে কোনো সমস্যা হবে কিনা প্রশ্নটি বুঝি নাই। তারপর বলছি, আপনি ইউনিভার্সিটি না করেন, ফুল টাইম কাজ করেন, কাজে যদি আপনি যদি ফরেন কিংবা ওভারসিজ স্টুডেন্ট হয়ে থাকেন, কাজে যদি না যান তাহলে আপনার জন্য প্রবলেম হবে। আরেকজন লিখেছেন, ক্যান ইউ ইনফর্ম মি অ্যাবাউট ল অফ মাইগ্রেন্ট TR4 স্টুডেন্ট টু ওয়ার্ক পারমিট প্লিজ। স্টুডেন্ট টু ওয়ার্ক পারমিটে তেমন অনেক কথা বলা যাবে, আমি সুযোগ পেলে বলবো। এই আগে যেটা ছিল যে কোনো সময় সুইচ করা যেত, এখন হচ্ছে স্টুডেন্ট থেকে একমাত্র গ্র্যাজুয়েট হলে পরেই আপনি সুইচ করতে পারবেন। সুতরাং এইটা হল যে মূল পরিবর্তন। আর এমনিতে অন্যান্য যেসব ক্রাইটেরিয়া আগের মতোই রয়েছে, আপনার স্পন্সরশিপ, আপনি যাকে যাবেন স্পন্সরশিপ ক্রাইটেরিয়া, লাইসেন্স থাকতে হবে। আর আপনি এখন যদি স্টুডেন্ট থেকে আপনি সুইচ করতে চান, আপনাকে দেশে যেতে হবে, দেশ থেকে আপনি অ্যাপ্লাই করে আসতে পারবেন। এখান থেকে আপনার TR2 স্পন্সরের লাইসেন্স নিশ্চিত করবেন, বিজ্ঞাপন নিশ্চিত করবেন, পোস্ট নিশ্চিত করবেন, সব কিছু থাকে, আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ মেনটেনেন্স সবগুলি থাকে, তাহলে আপনি সহজে ওয়ার্ক পারমিট ক্রাইটেরিয়া যেতে হবে। এখানে একটা পরিবর্তন আছে, গুরুত্বপূর্ণ পরিবর্তন, যেটা হচ্ছে 35,000 পাউন্ড যদি বেতন না পান তাহলে ওয়ার্ক পারমিট করেও আপনি
ইনডিফিনিট লিভ টু রিমেইন পাবেন না। যদিও আপনি যদি এখন 5 বছর যাবত এদেশে থাকেন তাহলে ওইদিকে 5 বছর হলে লং রেসিডেন্সে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু ওয়ার্ক পারমিটে এখন বেতনের লিমিট যেটা অলরেডি চালু হয়েছে, খুব সম্ভবত 2016 সালে সেটা কার্যকর হবে যে ইনডিফিনিট যা করবেন, সেক্ষেত্রে দেখা গেল যে আপনি 35,000 যদি বেতন না পান তাহলে এত কাট কর পুড়িয়ে কোনো লাভ হবে না। আমাকে অনেক ইমেল রয়েছে, আমি আরও 2-1টা ইমেল দিব। আমাকে বলা হচ্ছে অনেক কলার, দেখি কলাররা কি জানতে চান। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আমার একটা কোয়েশ্চেন ছিল, প্লিজ যদি। জি বলেন, আমরা চেষ্টা করব। প্রথমত হচ্ছে আমার এই বোনের জন্য আপিল করছিলাম আর কি, তো উইন করেছি, কিন্তু এরা কোনো লিখিত কিছু দেন নাই। জি। বাট এখন 1 মাস হয়ে গেছে, এখনো টাকাতে কোনো রেসপন্স পাচ্ছি না। জি। তো আমি কিভাবে ওনাদের সাথে কন্ট্যাক্ট করবো বা কিভাবে করা যায় এটা কোয়েশ্চেন। এটা কি ধরনের ভিসা ছিল, ভিজিট ভিসা না সেটেলমেন্ট ভিসা? জি, ভিজিট ভিসা। জজে বলছে যে আমাদেরকে মানে আপিলে উইন দিতে আর কি, জি। বাট লিখিত কিছু দেন নাই। জি। তো ওটার সাথে কোনো কন্ট্যাক্ট করার কোনো ওয়ে আছে কিনা এদের সাথে? আচ্ছা বলুন, আমি বলছি একটু পরেই। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন। আর সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে, আমার বড় ভাই এখানে 14 ইয়ার্স পর্যন্ত ছিল আর কি, তো 14 ইয়ার্স এর রুলস এর করছে, অ্যাপ্লাই করছে, বাট ওনাকে রিফিউজ করছে উইদাউট আপিল, কোনো আপিল দেন নাই। এখন কি করা এটার জন্য? জি। আচ্ছা, তারপরেরটা? এই দুইটাই। জি। আচ্ছা, থ্যাংক ইউ। প্রথম প্রশ্ন হচ্ছে যে উত্তর হচ্ছে আপনি আপনার লয়ারকে বলুন। 1 মাস খুব একটা বেশি সময় হয় নাই, মানে হোম অফিস বা এন্টিক্লিয়ার ঢাকা বা আউটসাইড ব্রিটিশ কনসুলেট বা এম্বাসিগুলো এখন খুবই দেরি করে। 1 মাস রিজনেবল, অ্যাবাউট টু মানে ইনফর্ম ইউ, কারণ 1 মাস খুব বেশি দেরি হয় নাই, ইনফর্ম করার মতো সময় হয়েছে, ইদানিং দেরি করতেছে। সুতরাং আমি দেরি না বলে বলবো আর কিছুদিন অপেক্ষা করুন। অপেক্ষা করার পরে আপনি ঢাকায় যোগাযোগ করুন। ঢাকা যদি বলে যে আমাদের রেসপন্স পাইনি, তাহলে এইখানে যোগাযোগ করুন যেখান থেকে এই মামলাটা রায় হয়েছে, সেইখানে যোগাযোগ করুন। আপনারা